মানুষকে চোখের পলকে গুম করে ফেলতো, গুম করে তারা আবার উৎফুল্ল হতো এবং কি ভয়াবহ তামাশা। বাংলার মানুষ একটি অপশাসনকে, একটা দুঃশাসনকে বিদায় করেছে। যে এই মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে দিনের পর দিন কিভাবে অপশাসন এই দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সমস্ত সাপোর্টারের বেসকে নষ্ট করে দিল তার লিডারশিপ। ইতিহাসকে তারা পলিটিক্যালি কিল করেছে। এদেশের মানুষ জামাতের নেতৃত্ব মেনে রাজপথে নামবে না। আজকে মানুষ জামাতের আহ্বানে রাজপথে নামছে না। ঠিক একই সমাবেশ যদি বিএনপি করত, পল্টন এরিয়ার অলি গলি আপনি মানুষ রাখার ঠাঁই পেতেন না। তো সেটাই বলবো যে তারা যতই চিল্লাপাল্লা করুক না কেন, এই চিল্লাপাল্লা দিয়ে কোনো কাজ হবে না। জামাতের নেতৃত্ব মেনে দেশের মানুষ রাজপথে নামবে না। বর্তমানে এনসিপিকে আর এনসিপি বলা যায় না, এটা এখন আসলে জামাতের একটি শাখায় পরিণত হয়েছে। মানে এনসিপি এখন জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কাছে আসি। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, এটা এমন একটা সময় পড়লো যখন দলটা একটা আসলে বিশাল গভীর সংকটের মধ্য দিয়ে আছে। তো সেই জায়গা থেকে এখন দেখা যায় যে আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে একটা পাল্টাপাল্টি অভিযোগ আসলে শোনা যায়। যেমন কিছুক্ষণ আগে আমাদের আলোচকও বলছিলেন যে এখন জামায়াত এবং আওয়ামী লীগ আসলে ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ধরেন দুই পক্ষ যে পাল্টাপাল্টি অভিযোগটা আসলে করছে, যে কেউই পুনর্বাসন করতে পারে, আপনার কি মনে হচ্ছে যে কারা আদতে পুনর্বাসন করতে পারে আওয়ামী লীগকে? লাভটা কাদের? ধন্যবাদ আপনাকে। আমার খারাপ লাগে, কষ্ট লাগে। একটা প্রাচীন দল তো, অস্বীকার করার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব, অস্বীকার করার কোনো সুযোগ নেই। জি, এই দলটি ইনভাইট করেছে তার এই পরিস্থিতিকে নিজে। বাই ইউর ওন হ্যান্ড দে আর্ন ইট। 17 বছর, এর আগেরগুলো আমি বাদ দিলাম। লাস্ট 7-8 বছর মানুষকে চোখের পলকে গুম করে ফেলতো, গুম করে তারা আবার উৎফুল্ল হতো এবং বয়ান দিত যে দেনা পাওনার ভয়ে সে আত্মগোপনে আছে। কি ভয়াবহ তামাশা! এই যে 1.5 মাসের ব্যবধানে, ওহ মাই গড, আমরা তো তখন ফাইট করি, অসম যুদ্ধ। কিভাবে ফায়ার করেছে আমার কেনা অস্ত্র দিয়ে, আমার কেনা খাকি পোশাক দাঁড়িয়ে, আমার টাকায় বেতনে, আমার টাকায় গাড়ি চড়ে আমার বিরুদ্ধে বন্দুক তাক করেছে এবং আজ পর্যন্ত একটু ক্ষমাও চাইল না। আজকের এই পরিস্থিতি আমার মায়া হয়, আবার সাথে সাথে ঘৃণাও হয়। আজ অবধি একটা আওয়ামী লীগেরকে আমি শুনিনি যে, একটা আওয়ামী লীগের বলতে যারা পদপদবীরা, যে আমাদের ভুল হয়েছে, কিন্তু সাধারণ আওয়ামী লীগ যারা তাদের আমলে নিষ্পেষিত হয়েছে তাদের দ্বারা তারা মোটামুটি বলতেছে। আপনি যেই প্রশ্নটা করেছেন যে 77 বছরে এসে আজকে তারা যে অবস্থায় পতিত হয়েছে, এখন সবাই তাকে নিয়ে টানাটানি। ভোটের সময় কিন্তু সবাই টানাটানি করেছে, সবাই সেই ভোট ব্যাংকের কাছে গেছে। প্রত্যেকটা দল কিন্তু তাদের ভোটের জন্য কথা বলেছে। তো আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, প্রপার বিরোধী দল না থাকলে একটা দেশে ফ্যাসিজম খুব দ্রুতই চলে আসে। আজকে আপনি যে সাংবাদিক নিয়ে কথা বলছেন, একটু বলে নেই। আচ্ছা, এই সাংবাদিকের উপর অত্যাচার হয়েছে, রাইটলি রংলি, এটা বিচার করবে কে? দায়িত্ব কার? সরকারের তো। সরকার যদি জামাত বিরোধী দল মনে করে তাকে গ্রেপ্তার না করে, তাহলে দায় কার? সরকারের। সরকার যদি এই সাংবাদিককে প্রোটেকশন না দিতে পারে, দায় কার? সরকারের। প্রপার ট্রায়ালে যদি পুলিশ যদি ইনভেস্টিগেশন না করে অপরাধীকে ট্রায়ালে না নেয়, দায় কার? সরকারের। তাহলে কি আমার কথা হলো, একটা সরকারের সক্ষমতা কি? সক্ষমতা হলো আইনের কাছে সবাই সমান এবং যত বড় অপরাধী হোক তাকে ঢোকানো, বিচার করা। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আপনার কাছে আসি। আমরা দেখছিলাম যখন আওয়ামী লীগ ছিল তখন তারা বলতো যে স্বাধীনতা বিরোধী শক্তি থাকবে না। এখন আমরা শুনি ফ্যাসিবাদ যারা করেছিল, ফ্যাসিস্ট যারা, তারা থাকবে না। কিন্তু আমরা তখন দেখেছি যে জামায়াত তো কোনো না কোনো ভাবে সেই রাজনীতিটা করতে পেরেছে। এখনকার যে সিচুয়েশন, আওয়ামী লীগও কি আসলে আবার রাজনীতিতে ব্যাক করবে কিনা, আপনার কাছে কি মনে হয়? ইতিহাস কি বলে? দেখেন, কোনো আদর্শকে কিন্তু হত্যা করা যায় না, কিন্তু অপশাসনকে হত্যা করা যায়, অপশাসনকে ঝেঁটিয়ে বিদায় করা যায়। বাংলার মানুষ একটি অপশাসনকে, একটা দুঃশাসনকে বিদায় করেছে। আমাদের মুক্তিযুদ্ধ, ব্যক্তি বঙ্গবন্ধুর নেতৃত্ব, অবদান এবং দল হিসাবে এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগের যে কন্ট্রিবিউশন, এটা তো ইতিহাস। একই সাথে এটাও ইতিহাস যে এই মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে দিনের পর দিন কিভাবে অপশাসন এই দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে যদি কোনো দল তওবা করে ফেরত আসে, তাকে ফিরে আসতে হবে জনগণের মন জয় করে, ক্ষমা প্রার্থনা করে এবং অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। এবং আজকে আমরা তো অনেক কিছু উত্থান দেখতে পাচ্ছি। একসময় যখন ঢালাও বলা হতো, এখনো কিন্তু ঢালাও বলা হচ্ছে। আপনি বাংলাদেশের একটি বড় দল আওয়ামী লীগ, এত তার সাপোর্টার্স, সমস্ত সাপোর্টারের বেসকে নষ্ট করে দিল তার লিডারশিপ, একটা ব্যর্থ নেতৃত্ব। এবং তাদেরকে তখন জনগণ বিভিন্ন নামে, বিভিন্ন ব্যঙ্গাত্মক নামে
অভিহিত করেছে, তারপরেও তাদের লজ্জা হয়নি, তারা ক্ষমতায় বসেছিল। ফলে হাজার হাজার কর্মীর আত্মত্যাগ এবং দলের দীর্ঘদিনের যে ইতিহাসকে তারা পলিটিক্যালি কিল করেছে, এবং এই কিলিং এর কাফারা এখন তারা দিচ্ছে। জি, অনেক ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ। রাশেদ খান, আপনার কাছে আসি। আপনি কিছুক্ষণ আগে যেমন বলছিলেন যে জামায়াত এবং আওয়ামী লীগ আসলে এখন এক হয়ে গেছে, আমরা দেখছিলাম যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন যে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং জামায়াত এখন একটি বিপ্লবের স্বপ্ন দেখছেন। কিভাবে দেখেন? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জামাত নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার আগে যে কথা বলেছিলেন, দেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। নাহিদ ইসলামের বক্তব্যের সাথে আমি একমত। এদেশের মানুষ জামাতের নেতৃত্ব মেনে রাজপথে নামবে না। আজকে পানির ট্যাঙ্কির সামনে, পুরানো পল্টন পানির ট্যাঙ্কির সামনে তারা সমাবেশ করেছে। আমি তো বলছিলাম 5,000, ভাইদেরকে ভিডিও দেখালাম, তারা বললেন যে এখানে 3,000ও হবে না। দেখেন, আজকে মানুষ জামাতের আহ্বানে রাজপথে নামছে না। ঠিক একই সমাবেশ যদি বিএনপি করত, পল্টন এরিয়ার অলি গলি আপনি মানুষ রাখার ঠাঁই পেতেন না। তো সেটাই বলবো যে তারা যতই চিল্লাপাল্লা করুক না কেন, এই চিল্লাপাল্লা দিয়ে কোনো কাজ হবে না। জামাতের নেতৃত্ব মেনে দেশের মানুষ রাজপথে নামবে না। তবে এনসিপির একটি সম্ভাবনা ছিল, আমাদের ব্যারিস্টার ওমর ফারুক ভাইরা এই সম্ভাবনা দেখেই কিন্তু এনসিপিতে যুক্ত হয়েছিলেন। যেমন ডাক্তার জারারা, তারা বিদেশ থেকে বাংলাদেশে চলে এসেছিলেন শুধুমাত্র একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে এদেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য। তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন যে সময় এনসিপি জামাতের জোটে যুক্ত হয়েছে। বর্তমানে এনসিপিকে আর এনসিপি বলা যায় না, এটা এখন আসলে জামাতের একটি শাখায় পরিণত হয়েছে। মানে এনসিপি এখন জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। আব্দুল্লাহিল বাকি তিনি এনসিপি ঘনিষ্ঠ একজন অ্যাক্টিভিস্ট, তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে এনসিপির 6 জন শীর্ষ নেতা কোনো না কোনো ফরম্যাটে শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। দেখেন, যারা অতীতে শিবিরের সাথে বিভিন্ন ফরমেশনে ছিল তাদেরকে শুধুমাত্র তারা এনসিপি যদিও বলে যে তারা এটি আদর্শগত জোট করেনি, আপনার না, কাছে এইগুলো ফালতু কথাবার্তা। শোনেন, আমি যে কথা বলছি শোনেন, যারা অতীতে শিবিরের সাথে কোনো না কোনো ফরমেশনে ছিল তাদেরকে শুধুমাত্র টাকা দিয়ে আর জনবল দিয়ে পাশ করিয়েছে। আর যারা আসলে কিছুটা নিরপেক্ষ বা জামাত বিরোধী ছিল তাদেরকে আসন ছাড়লেও তাদের পিছনে পর্যাপ্ত জনবল দেয়নি, তাদের পিছনে কাজ করে নাই, অর্থ খরচ করে নাই। এই জন্য আমার কাছে মনে হয় যে এনসিপি পুরো জাতির সাথে একটা প্রতারণা করেছে। যে কথা হাসনাত কাইম সাহেব রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেছিলেন, দেখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনকে বিএনপি জোট থেকে বা যুগপৎ আন্দোলন থেকে বের করে আনলো যে আমরা আর যার সাথে যাই না কেন, জামাতের সাথে যাব না। সেই জামাতের সাথে এই তরুণরা গেল, এখনো সময় আছে। এখন যদি এনসিপি সঠিক ড্রাইভটা দেয়, স্বতন্ত্র রাজনীতি করে, এই বাংলাদেশে এনসিপির উত্থান হলে জামাতের পতন হবে। আমি একটা কথা বলেছিলাম যে খুব শীঘ্রই এই নিকৃষ্ট ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল জামাতের পতন হবে। অনেকে বিশ্বাস করছিলেন, আজকে সাংবাদিকদের উপর যেভাবে পিটিয়েছে, সংসদে তাদের মূর্খতা দেখেন। দেখেন, একজন 10 সেকেন্ডে শেষ করি, একজন এমপি বলছে যে আমার বাবা মুক্তিযোদ্ধা, খোঁজ নিয়ে দেখা গেল যে তিনি আসলে তার বাবার মৃত্যুর 10 বছর পরে জন্মগ্রহণ করেছেন, তার বাবা জীবিত আছে। জি জি, অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছে।